শহরের কেন্দ্রস্থলে অবস্থিত রুদ্র নির্মাণ প্রাইভেট লিমিটেডের প্রধান কার্যালয় ছিল বাস বিস্ময় প্লাজার ১৮তম তলায়। এই সংস্থাটি রাজ্যের অন্যতম প্রতিষ্ঠিত নির্মাণ ও অবকাঠামো সংস্থা হিসেবে পরিচিত ছিল। প্রতিদিন এখানে বিপুল অঙ্কে চুক্তি স্বাক্ষরিত হতো, নামিদামি ক্লায়েন্টদের আনাগোনা লেগেই থাকত এবং উঁচু পদের কর্মকর্তারা নিজেদের ক্ষমতা জাহির করতে দ্বিধা করতেন না। তবে সেই ঝকঝকে অফিসের মধ্যেই এমন একজন কর্মী ছিলেন যাকে কেউ কখনো গুরুত্ব দিয়ে দেখেনি। তার নাম সুধীর কুমার দাস। তিনি ছিলেন অফিসের সহায়ক কর্মী। প্রতিদিন সবার আগে অফিসে হাজির হওয়া, সভাকক্ষ সাজিয়ে রাখা, একের পর এক বিভাগে কাগজপত্র পৌঁছে দেওয়া, গুরুত্বপূর্ণ নথি সামলে রাখা এবং সারাটা দিন এলোমেলো ছোটখাটো কাজ সামলানোই ছিল তার দায়িত্ব। তিনি সবসময় নিয়ম মেনে কাজ করতেন, সকলের সঙ্গে ভদ্রভাবে কথা বলতেন এবং কারও সঙ্গে কখনো বিবাদে জড়াতেন না। অফিসের যে কেউ তাকে ডাকলেই তিনি কোনো অভিযোগ না করে তক্ষুনি কাজে লেগে যেতেন। সবাই তার নিষ্ঠা দেখত, কিন্তু কেউ তাকে মর্যাদা দিত না। সবচেয়ে বেশি হেয় করতেন প্রজেক্ট ম্যানেজার বিক্রম কাপুর। নিজের পদ নিয়ে তার এমন অহংকার ছিল যে ছোট কর্মীদের সামনে তিনি নিজের আচরণ নিয়ে কখনো ভাবতেন না। বিশেষ করে সুধীরকে তিনি অকারণে গালমন্দ করতেন। কখনো কাগজপত্র ছুঁড়ে ফেলে দিতেন, কখনো সবার সামনে অপদস্থ করতেন, আর বাকি কর্মীরাও ম্যানেজারের মন জোগাতে সেই তামাশায় যোগ দিত। সেই সকালেও ঠিক এমনটাই ঘটল। বিক্রম হন হন করে নিজের কেবিন থেকে বেরিয়ে এলেন এবং পুরো তলা কাঁপিয়ে চেঁচিয়ে বললেন, সুধীর, কোথায় গায়েব হলে? একটা কাগজও সময় মতো খুঁজে দিতে পারো না? সুধীর তৎক্ষণাৎ ছুটে এসে নম্রস্বরে বললেন, স্যার, আপনি যে নথিটা চেয়েছিলেন সেটা তো আমি আপনার টেবিলেই রেখে এসেছিলাম। বিক্রম টেবিলের দিকে তাকালেন। নথিটা সেখানেই পড়েছিল। ভুলটা আসলে তাঁরই ছিল, কিন্তু নিজের ভুল মেনে নেওয়ার বদলে রাগে নথিটা তুলে সুধীরের দিকে ছুড়ে দিলেন। বাহানা বানিও না, তোমাদের মতো লোকেদের এই কাজেই মানায়। গোটা অফিস নীরবতা ছেয়ে গেল। বেশিরভাগ কর্মী চুপচাপ নিজের কাজে মন দিলেন, আবার কেউ কেউ মুখ টিপে হাসতে হাসতে দৃশ্যটা উপভোগ করছিলেন। মনীষ ত্রিপাঠী তার পাশের সহকর্মীকে ফিসফিস করে বললেন, ভাই, সুধীর দ্বারও তো একটা সহ্যের সীমা আছে। রোজ অপমানিত হন, তবু মুখে কিছু বলেন না। সুধীর একটা কথাও না বলে নথিটা তুলে নিলেন, ছড়িয়ে পড়া কাগজগুলো গুছিয়ে রাখলেন এবং শান্ত মুখে ফের নিজের কাজে ফিরে গেলেন। দুপুরে HR প্রধান প্রিয়া মালহোত্রা তাকে নিজের কেবিনে ডাকলেন। তিনি বললেন, সুধীরজি, আজ সন্ধ্যায় বিদেশি বিনিয়োগকারীদের সঙ্গে খুব জরুরি বৈঠক আছে, একটা কাগজও যেন এদিক ওদিক না হয়। সুধীর দৃঢ়স্বরে জবাব দিলেন, জি ম্যাডাম, সবকিছু সময় মতো প্রস্তুত থাকবে। তিনি সঙ্গে সঙ্গে নথি সংরক্ষণাগারে পৌঁছে গেলেন এবং একের পর এক ফাইল যত্ন সহকারে যাচাই করতে লাগলেন। তার অভ্যেস ছিল যে কোনো জরুরি নথি দুবার মিলিয়ে দেখেই নিজের জায়গায় রাখতেন। প্রতিটি ফাইল যথাযথ ক্রমে সাজানো হয়ে গেল। এদিকে বিক্রম নিজের কেবিনে কারো সঙ্গে ফোনে চাপার স্বরে কথা বলছিলেন। তার মুখে অদ্ভুত এক হাসি খেলে যাচ্ছিল। তিনি বললেন, চিন্তা করো না, আজ সব কিছু আমার পরিকল্পনা মাফিক হবে, শুধু যা বলেছি তাই করো। ফোন রেখেই তিনি সোজা সংরক্ষণাগারের দিকে হাঁটা দিলেন। সেখানে সুধীর তখনও বাকি ফাইল গোছাচ্ছিলেন। বিক্রম স্বাভাবিক ভঙ্গিতে বললেন, তুমি যাও, বাকিটা আমি সামলে নিচ্ছে। সুধীর কোনো সন্দেহ না করেই সেখান থেকে অন্য বিভাগের দিকে চলে গেলেন। তিনি বেরিয়ে যেতেই বিক্রম চারদিকে চোখ বুলিয়ে নিলেন, আলমারি খুললেন এবং একটি সবুজ ফোল্ডার বের করে নিজের অফিস ব্যাগে ভরে নিলেন। সেই ফোল্ডারেই ছিল কোম্পানির সবচেয়ে বড় বিদেশি বিনিয়োগ চুক্তির মূল কাগজপত্র। কিছুক্ষণের মধ্যেই সভাকক্ষ পুরোপুরি প্রস্তুত হয়ে গেল। বিদেশি বিনিয়োগকারীরা, কোম্পানির উচ্চপদস্থ কর্তারা এবং সব বিভাগের প্রধানরা নিজ নিজ আসনে বসে পড়েছিলেন। কোম্পানির কর্ণধার আদিত্য ভার্গব ভিডিও কলের মাধ্যমে বৈঠকে যুক্ত হতে চলেছিলেন। পরিবেশ ছিল অত্যন্ত গুরুগম্ভীর, কারণ এই চুক্তির ওপরেই সংস্থার আগামী দিনগুলো নির্ভর ছিল। প্রিয়া মালহোত্রা সুধীরকে ইশারা করলেন এবং তিনি সমস্ত প্রয়োজনীয় ফাইল নিয়ে সভাকক্ষে পৌঁছে গেলেন। তিনি একের পর এক ফাইল ক্রম অনুযায়ী টেবিলে সাজাতে শুরু করলেন। ঠিক তখনই বিক্রম হঠাৎ চেয়ার থেকে উঠে দাঁড়ালেন এবং জোরে বললেন, থামো,
বিদেশি চুক্তির আসল ফোল্ডারটা কোথায়? সুধীর তৎক্ষণাৎ বাকি ফাইলগুলো দেখলেন। তার মুখ ফ্যাকাশে হয়ে গেল। সবুজ ফোল্ডারটি সেখানে নেই। পরমুহূর্তেই বিক্রম গোটা অফিসের সামনে তার দিকে আঙুল তুলে রাগে বললেন, সবার সামনে বলো সুধীর, কোটি টাকার চুক্তির ফোল্ডার শেষ পর্যন্ত কোথায় গেল? এই কথা শুনতেই সভাকক্ষে উপস্থিত সবার দৃষ্টি সুধীরের দিকে স্থির হয়ে গেল। বিদেশি অতিথিরাও অবাক হয়ে একে অপরের দিকে তাকাতে লাগলেন। কিছুক্ষণ আগেও যে পরিবেশ শান্ত ছিল তা মুহূর্তেই উত্তেজনায় ভরে উঠল। সুধীর একটা একটা করে ফাইল ফের যাচাই করলেন, কিন্তু সবুজ ফোল্ডারটি সত্যিই উধাও ছিল। তিনি শান্ত স্বরে বললেন, স্যার, আমি নিজে হাতে এই ফোল্ডার নিয়ে সংরক্ষণাগার থেকে বেরিয়েছিলাম, সেই পর্যন্ত সবকিছু ঠিকঠাক ছিল। বিক্রম রাগে চেঁচিয়ে উঠলেন, তার মানে এখন তুমি বলতে চাইছ যে ফোল্ডারটা হাওয়ায় মিলিয়ে গেছে? এটা কোটি টাকার চুক্তি, কোনো খেলনা নয়। গোটা অফিসের সামনে তার গলার স্বর আরও চড়া হতে লাগল। আমি আগে থেকেই জানতাম এত বড় দায়িত্ব তোমার মতো সাধারণ কর্মীকে দেওয়াটাই সবচেয়ে বড় ভুল ছিল। এই কথা শুনে বেশ কয়েকজন কর্মী চাপা হাসি চেপে রাখতে পারলেন না। কেউ কেউ নিজেদের মধ্যে ফিসফিস করতে লাগলেন যে এবার সুধীরের চাকরি বাঁচানো কঠিন। বিক্রম কোনো তদন্ত ছাড়াই নিরাপত্তা প্রধানকে ডেকে পাঠালেন। নিরাপত্তা দল কয়েক মিনিটের মধ্যেই সভাকক্ষে পৌঁছে গেল। বিক্রম কঠোর স্বরে বললেন, সুধীরের ব্যাগ, পকেট আর লকার এক্ষুনি তল্লাশি করো। আমার পূর্ণ বিশ্বাস আছে যে ফোল্ডারটা এই লুকিয়ে রেখেছে। সুধীর কোনো প্রতিবাদ না করেই নিজের ব্যাগ ও লকারের চাবি নিরাপত্তারক্ষীদের হাতে তুলে দিলেন। তার চোখে মুখে ভয়ের কোনো চিহ্ন ছিল না, বরং এক অদ্ভুত ধৈর্য দেখা যাচ্ছিল। নিরাপত্তারক্ষীরা তার ব্যাগ পুরোপুরি তল্লাশি করলেন, প্রতিটা পকেট দেখলেন, লকার খুললেন, কিন্তু ফোল্ডার তো দূরের কথা, কোনো সন্দেহজনক জিনিসও পাওয়া গেল না। তবুও বিক্রম দমতে রাজি ছিলেন না। তিনি বললেন, এ নিশ্চয়ই অন্য কোথাও লুকিয়ে রেখেছে, এমন লোকেরা খুব চতুর হয়। এইচআর প্রধান প্রিয়া মালহোত্রা মাঝখানে বলে উঠলেন, স্যার, প্রমাণ ছাড়া কারো ওপর দোষারোপ করা উচিত নয়। কিন্তু বিক্রম তার কথাও গায়ে মাখলেন না। তিনি চেঁচিয়ে বললেন, এই অফিসের ম্যানেজার আমি, সিদ্ধান্ত আমিই নেব। ঠিক সেই মুহূর্তে ভিডিও পর্দায় কোম্পানির মালিক আদিত্য ভার্গব যুক্ত হলেন। সভাকক্ষের উত্তপ্ত পরিবেশ দেখে তিনি জিজ্ঞেস করলেন, এখানে কি হচ্ছে? বিক্রম তৎক্ষণাৎ নিজের বয়ান শোনাতে শুরু করলেন। তিনি বললেন, স্যার, বিদেশি চুক্তির মূল ফোল্ডার হারিয়ে গেছে, আর শেষবার সেটা সুধীরের কাছেই ছিল। আদিত্য ভার্গব কয়েক মুহূর্ত চুপ থাকলেন। তারপর স্ক্রিনের ওপারে দাঁড়িয়ে থাকা সুধীরের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তুমি কি কিছু বলতে চাও? সুধীর অত্যন্ত শান্ত স্বরে উত্তর দিলেন, স্যার, আমি কোনো ভুল করিনি। আমি শুধু এইটুকুই জানি যে সংরক্ষণাগার থেকে বেরোনোর সময় ফোল্ডারটা ওখানেই ছিল। বিক্রম সঙ্গে সঙ্গে কথা কেটে বললেন, স্যার, ও মিথ্যে বলছে। যদি এখনই কড়া ব্যবস্থা না নেওয়া হয় তাহলে কোম্পানির কোটি টাকার ক্ষতি হয়ে যাবে। আদিত্য গম্ভীর স্বরে বললেন, যতক্ষণ না তদন্ত সম্পূর্ণ হচ্ছে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে না। কিন্তু বিক্রম যেন এই সুযোগেরই অপেক্ষা করছিলেন। তিনি তৎক্ষণাৎ সুধীরের পরিচয়পত্র তার গলা থেকে খুলে নিলেন এবং সবার সামনে টেবিলে ছুঁড়ে ফেলে বললেন, আজ থেকে তুমি বরখাস্ত। যতদিন না ফোল্ডার পাওয়া যাচ্ছে এই অফিসে পা রাখবে না। গোটা সভাকক্ষ স্তব্ধ হয়ে গেল। অনেকের মনে হলো এবার সুধীরের কর্মজীবন শেষ। কেউ কেউ মনে মনে খুশিও হলেন যে যাকে তারা রোজ অবহেলা করতেন আজ সে গোটা কোম্পানির সামনে হেনস্থা হল। কিন্তু ঠিক তখনই সুধীর ঝুঁকে নিজের পরিচয়পত্র তুলে নিলেন, সেটা টেবিলে রেখে দিলেন, আর রাগ না করে শুধু একটাই কথা বললেন, স্যার, সত্যি সামনে আসতে হয়তো সময় লাগবে, কিন্তু অন্ধকার চিরকাল কিছু লুকিয়ে রাখতে পারে না। এটুকু বলেই তিনি ধীর পায়ে সভাকক্ষ থেকে বেরিয়ে গেলেন। কেউ তাকে আটকানোর চেষ্টা করলেন না, কিন্তু কারও ধারণাও ছিল না যে বেরিয়ে যাওয়ার সময় সুধীরের ফোনে এমন একটি রেকর্ডিং সংরক্ষিত হয়ে গিয়েছিল যা আগামী ২৪ ঘণ্টায় গোটা অফিসের ভাগ্য বদলে দিতে চলেছে। অফিস থেকে বেরিয়ে সুধীর সোজা বাড়ি ফিরলেন না। তিনি নিজের ফোনে জমা থাকা রেকর্ডিংটা আবার শুনলেন। রেকর্ডিংয়ে স্পষ্ট শোনা যাচ্ছিল যে সংরক্ষণাগারে বিক্রম কোনো অজানা ব্যক্তির সঙ্গে ফোনে বলছিলেন, ফোল্ডার আমার কাছেই থাকবে যতক্ষণ না বিদেশি চুক্তিটা হয়। ভেস্তে যাচ্ছে, কেউ যেন কিছু টেন না পায়। আওয়াজ পুরোপুরি স্পষ্ট ছিল, কিন্তু শুধু রেকর্ডিংয়ের ভরসায় এত বড় অভিযোগ প্রমাণ করা সহজ ছিল না। সুধীর জানতেন যে সম্পূর্ণ প্রমাণ ছাড়া তাড়াহুড়ো করলে বিক্রম সব কিছু অস্বীকার করে বেঁচে যাবেন। তাই তিনি আপাতত চুপ থাকার সিদ্ধান্ত নিলেন। তিনি প্রথমে কোম্পানির আইটি বিভাগে কর্মরত তার পুরনো বন্ধু রাজেশ যাদবকে ফোন করলেন।
রাজেশ আগে একই অফিসে সুধীরের সঙ্গে কাজ করেছিলেন এবং দুজনের মধ্যে গভীর বিশ্বাসের সম্পর্ক ছিল। পুরো ঘটনা শোনার পর রাজেশ বললেন, বিক্রম যদি সত্যি সংরক্ষণাগার থেকে ফোল্ডার সরিয়ে থাকেন তাহলে নিরাপত্তা ক্যামেরায় সব ধরা পড়ে থাকবে, কিন্তু ফুটেজ বেশিদিন সংরক্ষিত থাকে না, দেরি হলে প্রমাণ হাতছাড়া হয়ে যেতে পারে। এদিকে অফিসে বিক্রম নিজের জয় উদযাপন করছিলেন। তার পূর্ণ বিশ্বাস ছিল যে এবার বিদেশি সংস্থা চুক্তি বাতিল করে দেবে আর সব দোষ সুধীরের ঘাড়েই চাপানো হবে। তিনি হিসাব বিভাগের প্রধান সুরেশ নায়ারকে নিজের কেবিনে ডেকে বললেন, যদি মালিক জিজ্ঞেস করেন তাহলে শুধু এটুকুই বলবে যে শেষবার ফোল্ডার সুধীরের কাছেই ছিল, বাকিটা আমি সামলে নেব। সুরেশ কয়েক মাস ধরেই বিক্রমের কার্যকলাপ লক্ষ্য করছিলেন। আগেও কয়েকবার তার মনে হয়েছিল যে বিক্রম কোম্পানির সঙ্গে কিছু বেইমানি করছেন, কিন্তু তার হাতে কোনো প্রমাণ ছিল না। এবারও তিনি শুধু মাথা নাড়লেন, তবে তার মনে সন্দেহ আরও গভীর হল। সেই সন্ধ্যায় বিদেশি সংস্থা কোম্পানিকে ইমেল পাঠিয়ে বৈঠক স্থগিত করে দিল এবং স্পষ্ট জানিয়ে দিল যে যতক্ষণ না নথিপত্র উদ্ধার হচ্ছে ততক্ষণ কোনো আলোচনা এগোবে না। এই খবর মুহূর্তেই গোটা অফিসে ছড়িয়ে পড়ল। প্রত্যেক কর্মী বলাবলি করতে লাগলেন যে একজন সাধারণ কর্মীর গাফিলতির কারণে কোটি টাকার চুক্তি হাতছাড়া হয়ে গেল। কেউ একবারও ভাবার চেষ্টা করলেন না যে সত্যিটা হয়তো অন্য কিছু। অন্যদিকে রাজেশ যাদব গভীর রাতে কোম্পানির সার্ভার কক্ষে পৌঁছে গেলেন। তিনি ব্যাকআপ সিস্টেম খুলে সংরক্ষণাগারের সিসিটিভি ফুটেজ বের করতে শুরু করলেন। কয়েক মিনিটের মধ্যেই পর্দায় সেই দৃশ্য ফুটে উঠল। প্রথমে সুধীরকে সংরক্ষণাগার থেকে বেরোতে দেখা গেল। তার ঠিক 10 সেকেন্ড পরেই বিক্রম ঘরে ঢুকলেন। তিনি চারপাশে তাকালেন, আলমারি খুললেন, সবুজ ফোল্ডারটা বের করলেন এবং সেটা নিজের ব্যাগে ভরে নিলেন। তারপর ক্যামেরার দিকে একবার তাকিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেলেন। গোটা দৃশ্য একেবারে স্পষ্ট দেখা যাচ্ছিল। রাজেশ তৎক্ষণাৎ পুরো ফুটেজ একটা আলাদা পেন ড্রাইভে কপি করে নিলেন এবং সুধীরকে ফোন করে বললেন, এবার আমাদের কাছে শুধু আওয়াজ নয়, ভিডিও আছে। এই কথা শুনে সুধীর প্রথমবার হাসলেন। তিনি বললেন, এবার সত্যি নিজেই কথা বলবে। পরদিন সকালে কোম্পানির মালিক আদিত্য ভার্গব কোনো পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ অফিসে পৌঁছে গেলেন। তিনি আসতেই গোটা অফিসে হইচই পড়ে গেল। তিনি প্রথমেই বিক্রম, প্রিয়া মালহোত্রা এবং সুরেশ নায়ারকে সভাকক্ষে ডেকে পাঠালেন। তারপর এমন এক নির্দেশ দিলেন যা শুনে বিক্রমের মুখ ফ্যাকাশে হয়ে গেল। আদিত্য ভার্গব গম্ভীর গলায় বললেন, যতক্ষণ না বিদেশি চুক্তির ফোল্ডারের সত্যিটা প্রকাশ পাচ্ছে এই ঘর থেকে কেউ বেরোবে না, কারণ আজকের সিদ্ধান্ত হবে অভিযোগের ভিত্তিতে নয়, প্রমাণের ভিত্তিতে। এই কথা শুনতেই সভাকক্ষে উপস্থিত সবাই একে অপরের দিকে তাকাতে লাগলেন। এতক্ষণ পূর্ণ আত্মবিশ্বাসের সঙ্গে দাঁড়িয়ে থাকা বিক্রম কাপুরকে প্রথমবার ঘাবড়ে যেতে দেখা গেল। তিনি হাসার চেষ্টা করতে করতে বললেন, স্যার, এতে তদন্তের কি দরকার? গোটা কোম্পানি জানে শেষবার ফোল্ডার সুধীরের কাছেই ছিল। কিন্তু আদিত্য ভার্গব তার কথা মাঝপথে থামিয়ে দিলেন। তিনি নিরাপত্তা প্রধানকে নির্দেশ দিলেন, মূল গেট বন্ধ করে দাও। যতক্ষণ না তদন্ত সম্পূর্ণ হচ্ছে কোনো কর্মী বাইরে যাবে না। নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে গোটা ভবনের নিরাপত্তা কঠোর করে দেওয়া হলো। এবার সবাই বুঝে গেলেন যে ব্যাপারটা সহজ নয়। কিছুক্ষণের মধ্যেই সভাকক্ষের দরজা খুলে গেল আর ভেতরে ঢুকলেন সুধীর দাসের সঙ্গে আইটি প্রকৌশলী রাজেশ যাদব। সুধীরকে দেখে অনেকের চোখে মুখে বিস্ময় ফুটে উঠল। বিক্রম রেগে বললেন, এখানে একে কে ডাকল? আদিত্য শান্তস্বরে বললেন, আমি ডেকেছি, কারণ যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে নিজের কথা বলার পূর্ণ অধিকার তারও আছে। সুধীর কিছু না বলে এগিয়ে গেলেন আর রাজেশ নিজের হাতে ধরা পেন ড্রাইভটা আদিত্য ভার্গবের হাতে তুলে দিলেন। আদিত্য সেটাকে বড় পর্দার সঙ্গে যুক্ত করার নির্দেশ দিলেন। গোটা হল স্তব্ধ হয়ে গেল। ভিডিও চালু হতেই সিসিটিভি ফুটেজ পর্দায় দেখা যেতে লাগল। প্রথমে সুধীরকে সংরক্ষণাগার থেকে বেরোতে দেখা গেল। ঠিক 10 সেকেন্ড পরেই বিক্রম ঘরে ঢুকলেন, চারপাশে তাকালেন, আলমারি খুললেন, বিদেশি চুক্তির সবুজ ফোল্ডারটি বের করলেন এবং নিজের ব্যাগে ভরে নিলেন। ভিডিও শেষ হতেই সভাকক্ষে এমন এক নীরবতা নেমে এলো যে প্রত্যেকের নিঃশ্বাসের শব্দও শোনা যাচ্ছিল। বিক্রমের মুখ পুরোপুরি বিবর্ণ হয়ে গেল। কপালে স্পষ্ট ঘাম দেখা যাচ্ছিল। তিনি ভয়ে ভয়ে বললেন, স্যার, এই ভিডিওটা জাল, কেউ সম্পাদনা করেছে। তখনই রাজেশ এগিয়ে এসে বললেন, স্যার, এই ফুটেজ সরাসরি কোম্পানির ব্যাকআপ সার্ভার থেকে বের করা হয়েছে। এটা কেউ বদলাতে পারবে না। এর সঙ্গে সার্ভারের সময় চিহ্ন যুক্ত আছে। আদিত্য ভার্গব কিছু না বলে সুধীরের দিকে তাকালেন। সুধীর নিজের ফোন বের করলেন এবং বললেন, স্যার, এখনও যদি কারো সন্দেহ থাকে তাহলে আরেকটা প্রমাণ শুনে নিন। তিনি রেকর্ডিং চালিয়ে দিলেন। গোটা হলে বিক্রমের গলার আওয়াজ প্রতিধ্বনিত হতে লাগল, ফোল্ডার আমার কাছেই থাকবে যতক্ষণ না বিদেশি চুক্তিটা ভেস্তে যাচ্ছে, কেউ যেন কিছু টের না পায়। রেকর্ডিং শেষ হতেই প্রিয়া মালহোত্রা আর সুরেশ নায়ার একে অপরের দিকে তাকাতে লাগলেন। এবার কারো কাছেই বলার মতো একটা শব্দও অবশিষ্ট ছিল না। আদিত্য ভার্গব ধীরে ধীরে নিজের চেয়ার থেকে উঠলেন এবং বিক্রমের সামনে গিয়ে দাঁড়ালেন। তার গলার স্বর আগের চেয়ে অনেক বেশি কঠোর হয়ে উঠল। যে কর্মীকে তুমি গোটা অফিসের সামনে চোর বলেছিলে, আসল অপরাধী তো তুমিই বেরোলে।
তুমি শুধু একজন সৎ মানুষকে অপমান করনি, নিজের কোম্পানিকেই কোটি টাকার ক্ষতি করানোর ষড়যন্ত্র করেছ। এই কথা শুনতেই নিরাপত্তা দল বিক্রমের কাছে পৌঁছে গেল। বিক্রম পালানোর চেষ্টা করলেন, কিন্তু দুজন প্রহরী তাকে সেখানেই ধরে ফেললেন। ঠিক তখনই আদিত্য নিজের ফোন তুললেন এবং পুলিশ কন্ট্রোল রুমে কল করে বললেন, অবিলম্বে পুলিশ পাঠান বাসেবেশ্বর প্লাজায়। কোম্পানির ভেতরে কোটি টাকার প্রতারণা এবং প্রমাণ লুকোনোর অভিযুক্তকে গ্রেফতার করতে হবে। পর মুহূর্তেই ভবনের বাইরে পুলিশের সাইরেনের আওয়াজ শোনা যেতে লাগল। কয়েক মিনিটের মধ্যেই পুলিশের একটি দল সভাকক্ষে প্রবেশ করল। আদিত্য ভার্গব সময় নষ্ট না করে সিসিটিভি ফুটেজ, মোবাইল রেকর্ডিং এবং সমস্ত ডিজিটাল প্রমাণ পুলিশ কর্মকর্তাদের হাতে তুলে দিলেন। পুলিশ পরিদর্শক মনোযোগ দিয়ে প্রমাণগুলো পরীক্ষা করলেন। তারপর বিক্রম কাপুরের দিকে এগিয়ে গিয়ে বললেন, বিক্রম কাপুর, কোম্পানির সঙ্গে প্রতারণা, প্রমাণ লুকোনো এবং কোটি টাকার চুক্তির ক্ষতি করার ষড়যন্ত্রের অভিযোগে তোমাকে গ্রেফতার করা হচ্ছে। এই কথা শুনতেই বিক্রম পুরোপুরি ভেঙে পড়লেন। নিজেকে বাঁচানোর চেষ্টা করতে করতে বললেন, স্যার, আমার ভুল হয়ে গেছে, আমাকে একটা সুযোগ দিন। কিন্তু এবার কেউ তার কথা শোনার জন্য প্রস্তুত ছিল না। যে কর্মীদের সামনে তিনি রোজ নিজের অহংকার প্রদর্শন করতেন, তারাই আজ চুপচাপ দাঁড়িয়ে তাকে হাতকড়া পরানো দেখছিলেন। পুলিশ তাকে নিয়ে বেরিয়ে গেল, আর গোটা অফিসে প্রথমবার এমন এক নীরবতা ছেয়ে গেল, যেখানে অহংকার হেলে গিয়েছিল আর সত্যের জয় হয়েছিল। বিক্রমের যাওয়ার পর আদিত্য ভার্গব ধীরে ধীরে সুধীর দাসের সামনে এলেন। গোটা অফিস তার দিকে তাকিয়েছিল। কয়েক মুহূর্ত তিনি কিছুই বললেন না। তারপর হঠাৎ সবার সামনে হাত জোড় করে বললেন, সুধীর, আজ আমি কোম্পানির মালিক হিসাবে নয়, একজন মানুষ হিসাবে তোমার কাছে ক্ষমা চাইছি। আমার চোখের সামনে একজন সৎকর্মী অপমানিত হলেন, আর আমি সময়মতো সত্যিটা বুঝতে পারলাম না। এই কথা শুনে গোটা হল স্তম্ভিত হয়ে গেল। কেউ কখনো ভাবতেও পারেননি যে কোটি টাকার কোম্পানির মালিক একজন অফিস সহায়কের কাছে সবার সামনে ক্ষমা চাইবেন। সুধীর তৎক্ষণাৎ হাত জোর করে বললেন, স্যার, আপনি কোনো ভুল করেননি। ভুলটা ছিল সেই বিশ্বাসের, যার অসৎ সুযোগ নেওয়া হয়েছিল। তার কথায় আদিত্য ভার্গবের চোখে স্পষ্ট শ্রদ্ধা ফুটে উঠল। ঠিক তখনই মনীষ ত্রিপাঠী এগিয়ে এলেন। সেই মনীষ, যিনি প্রতিদিন সুধীরকে নিয়ে হাসি ঠাট্টা করতেন। তিনি ইতস্তত করে বললেন, সুধীরদা, আমাদের ক্ষমা করে দাও। আমরা তোমাকে সবসময় তোমার পদ দিয়ে চিনেছি, তোমার সততা দিয়ে নয়। এরপর প্রিয়া মালহোত্রা, সুরেশ নায়ার এবং বাকি সব কর্মী একে একে সুধীরের কাছে এলেন এবং ক্ষমা চাইতে লাগলেন। গোটা সভাকক্ষ করতালিতে মুখরিত হয়ে উঠল। যে মানুষটাকে একদিন আগে সবার সামনে চোর বলা হয়েছিল, আজ তারই সম্মানে গোটা অফিস দাঁড়িয়ে করতালি দিচ্ছিল। কারো মুখে ছিল লজ্জা, কারো মুখে সম্মান, কিন্তু প্রত্যেকেই নিজের ভুল উপলব্ধি করেছিলেন। আদিত্য ভার্গব ঠিক তখনই এক বড় সিদ্ধান্ত ঘোষণা করলেন। তিনি বললেন, আজ থেকে সুধীর দাস এই কোম্পানিতে অফিস সহায়ক থাকবেন না। তার সততা, বিচক্ষণতা এবং দায়িত্ববোধ বিবেচনা করে আমি তাকে অপারেশনস ম্যানেজার পদে নিয়োগ করছি। যে চেয়ারে বসে বিক্রম অহংকার করেছিলেন, আজ সেই চেয়ারেই একজন সৎ মানুষ বসবেন। গোটা হল আবার করতালিতে ভরে উঠল। সুধীরের চোখ ভিজে এলো, কিন্তু এবারই অশ্রু অপমানের নয়, সম্মানের ছিল। তিনি শুধু এটুকুই বললেন, আমি কথা দিচ্ছি, এই চেয়ারের ব্যবহার কখনো কাউকে ছোট দেখানোর জন্য করব না। আদিত্য হাসলেন এবং বললেন, এই কথাটাই তোমাকে এই পদের যোগ্য প্রমাণ করে। বন্ধুরা, কোনো মানুষের আসল পরিচয় তার পদ নয়, তার চরিত্র এবং সততাই। যারা অন্যকে ছোট ভেবে অপমান করে, সময় একদিন ঠিকই তাদের নিজের প্রতিবিম্ব দেখিয়ে দেয়। তাই কখনো কাউকে তার কাজ বা পদের ভিত্তিতে তুচ্ছ মনে করবেন না, কারণ যাকে দুনিয়া সবচেয়ে দুর্বল ভাবে, ঠিক সময় এলে সেই সবচেয়ে বড় সত্যিটা সামনে আনার ক্ষমতা রাখে। গল্পটি যদি ভালো লেগে থাকে, তাহলে মন্তব্যে অবশ্যই জানাবেন এই গল্পের কোন মুহূর্তটা আপনাদের সবচেয়ে বেশি ছুঁয়ে গেছে। বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, ভিডিওটি লাইক করুন, আর নতুন অনুপ্রেরণামূলক গল্পের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে এক নতুন গল্প নিয়ে।